নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরদার গল্প। তাহলে শুরু করি আপনাদের অনুমতি নিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরদার গল্প। অনেকদিন আগেকার কথা। একালে সে জিনিস শুনলে ভাববে গল্প কথা বুঝি, কিন্তু সেকালে তখন ওরকম সম্ভব ছিল। যাক, আসল গল্পটা বলি, শুনুন। আমার তখন বয়স এই 20-21, একাহারা চেহারা, মাথায় বাবরি চুল, গায়ে যথেষ্ট শক্তি রাখি, খেতেও পারি খুব। ভোজসভার নামকরা খাইয়েছিলেন সেকালে আমার পিতামহ, তোমাদের বৃদ্ধ প্রপিতামহ বিষ্ণুরাম রায়। সার জমিদার বাড়িতে দুর্গোৎসবের নিমন্ত্রণে পুরো খাওয়ার পর এক হাঁড়ি রসগোল্লা খেয়ে ধুতি চাদর আদায় করে এনেছিলেন। সকলে বলতো নিমাই বংশের নাম রাখবে। তার ডাকনাম ছিল নিমাই। আষাঢ় মাসের শেষ, ঘোর বর্ষা সেবার। বাবা তার আগের বছর মারা গিয়েছেন। সুতরাং 22 বিঘে ব্রহ্মণোত্তর আমন ধানের জমিতে ধান রোয়ার ভার পড়ল আমার ঘাড়ে। বড়দাদা কুসঙ্গে মিশে অল্প বয়সে গাঁজা ধরেছিল। পাড়াগায় যা হয়ে থাকে, গাঁজা খাওয়ার দলে তারই সমবয়সী লোক ছিল অনেক। তারা কুপরামর্শ দিয়ে আমাদের পৈতৃক জমি ফাঁকি দিয়ে মৌরসি নেবার চেষ্টা করল। একদিন দাদা এসে বললেন, খালপাড়ের জমিটা মৌরসি চাইছে একজন, বেশ মোটা সেলামি, দিবি? আমি দাদার নির্বুদ্ধিতা দেখে অবাক হয়ে গেলাম। আমার চেয়ে বয়সে বড়, অথচ তার বুদ্ধি এরকম। কে এমন সুপরামর্শ দিয়েছে কে জানে। বললাম, কত সেলামি দিচ্ছে? দাদা বলল, 15 টাকা বিঘে। জমিগুলো কিন্তু চিরদিনের মতো হাতছাড়া হয়ে যাবে। তাতে কি? দাদা বলল, এখন 70-80 টাকা হাতে তো আসবে। আমি বললাম, এতে আমার মত নেই দাদা। এই থেকেই দাদার সঙ্গে আমার মতভেদ শুরু হয়ে গেল। তিনি আর আমার সঙ্গে কথা বলেন না, মার সঙ্গে বলে। তার অংশের জমি তিনি নাকি আলাদা করে নেবেন, নিজের জমি যা খুশি করবেন, এতে কার কি বলার আছে, ইত্যাদি। আমরা চাষিবাসী গৃহস্থ, ধান ছাড়া অন্য আয় নেই, জমি ছাড়া অন্য সম্পত্তি নেই। আষাঢ় মাস এলো, ধান রোয়ার সময়। দাদা কিন্তু জমির দিকে একবারও গেল না, 1 পয়সার সাহায্যও করল না। আমি ভেবে চিনতে মুস্তফাপুরের কাজী সাহেবদের বাড়ি গিয়ে হাজির হলাম। মুস্তফাপুরের কাজীরা বেশ অবস্থাপন্ন, তবে বুড়ো কাজী সাহেব শুনেছিলাম খুব রুক্ষ মেজাজের মানুষ। কিন্তু আমার তখন আর অন্য কোনো উপায় ছিল না। কাজী সাহেবের বাড়ি বেশ দোমহলা কোঠা, বাইরে লম্বা বৈঠকখানা। কাজী আব্দুর রহমান বসে হুঁকোয় তামাক খাচ্ছিল। আমাকে দেখে বলল, কোথা থেকে আসা হচ্ছে? তারপর আমার পরিচয় পেয়ে বললেন, ও, আপনি বিষ্ণুরাম রায়ের নাতি? তা কি মনে করে? আমার কিছু টাকা ধার দিতে হবে দয়া করে, বিশেষ দরকার আমার, রোয়ার খরচ নেই আমার হাতে। তাতে করে উনি বললেন, টাকা হবে না কাজী সাহেব, না দিলে আমার কোনো উপায় নেই। এই 3 ক্রোশ রাস্তা রোদ্দুরে হেঁটে এসেছি। আমার দাদা মানুষ নয়, তিনি কিছু দেখাশোনা করলে আজ এই কষ্ট আমার হতো না। ধান রোয়া না হলে সারা বছর চালাবো কি করে বলুন? কাজী সাহেব বললেন, আপনাকে এখানে আহারাদি করতে হবে। ছেলে মানুষ, এতখানি হেঁটে এসেছেন, এমন সময় বাড়ি ফিরে যাবেন সে হবে না। আমাদের প্রজা আছে একঘর নাপিত, ওই পাশে বাড়ি তাদের। গোয়ালে রান্নাবান্না করুন, আমি জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছি, তারাই জলটল তুলে দেবে। নতুন হাঁড়ি কুমোর বাড়ি থেকে আনিয়ে দিচ্ছি। আহারাদি করে সুস্থ হন, ওবেলা কথাবার্তা হবে খন। স্নান সেরে আসুন দিঘির জল থেকে। দিব্য সরু চালের ভাত, কই মাছের ঝোল, গাওয়া ঘি, টাটকা দুধ, মত্তমান কলা, আখের গুড়ের পাটালি ইত্যাদি দিয়ে পরিশোধপূর্বক ভোজন পর্ব সমাধা হলো। কাজী সাহেবের আতিথ্যের ও সৌজন্যের জন্য তাকে ধন্যবাদ দিতে গেলাম দুপুরের পর। তিনি সে কথায় কান্না দিয়ে বললেন, কত টাকা হলে জমি রোয়া হয়? কত বিঘে জমি? বললাম, 11 বিঘে কাজী সাহেব। হিসেব করে টাকা গুনে আমার হাতে দিয়ে বললেন, না, যখন জমি ছাড়া ভরসা নেই তখন আমার পরামর্শ শুনুন। লাঙল গরু কিনুন, পরে লাঙলের ভরসায় চাষ চলে না।
হাতিয়ার না থাকলে কি লড়াই হয়? আমি বললাম, টাকা কোথায় পাই বলুন? লাঙল গরু করতে এখন অন্তত শখানেক টাকা দরকার। কাজী সাহেব বললেন, আচ্ছা, যেদিন আপনি কাজের টাকা শোধ দিতে আসবেন সেদিন এ সম্বন্ধে কথাবার্তা বলা যাবে খন, আজকে নয়। বাড়ি ফিরে আসতেই মা সব শুনে বললে, খুব ভদ্রলোক তো ওরা। আমার দুগাছা বালা আছে, বাঁধা দিয়ে কাজী সাহেবের টাকা দিয়ে আয়। আমি বললাম, বেশ কথা মা। সেই টাকা ফেরত দিতে গিয়ে কাজী সাহেব গরু কিনবার জন্যে আমায় 100 টাকা ধার দিলেন আবার। আমায় বললেন, আজ 33 বছর লোককে টাকা আর ধান কর্জ দিয়ে আসছি আমি। এই আমাদের 7 পুরুষের ব্যবসা। যে মহাজন তোক চেনে না সে মহাজন নয়। আপনি টাকা নিয়ে যান, দলিল দিতে হবে না। এইভাবে সেই আষাঢ় মাসে ধান রোয়া আমি নিজেই নিজের চেষ্টায় শেষ করলাম। বাংলা 1282 সাল। তখন 3.5 টাকায় উৎকৃষ্ট আমন চাল 1 মণ পাওয়া যায়। পাকা ওজনের গাওয়া ঘি এই গ্রামে বসেই 12 আনা সের কিনেছি। দুধ 16 সের টাকায়। সেসব এখন বললে রূপকথা বলে মনে হবে। গ্রামে পীতাম্বর ঘোষ বলে একজন প্রজা ছিল আমাদের। গরু কেনা সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করলাম। সে বললে, বাবা ঠাকুর, গঙ্গাপাড়ে একটা হাট আছে, সেখানে সস্তায় বলদ পাওয়া যায়। একবার আমি ওখান থেকে গরু কিনে এনেছিলাম, চলুন সেখানে, আমিও যাব। মার সম্মতি নিয়ে পীতাম্বরের সঙ্গে হাঁটা পথে রওনা হলাম। সঙ্গে কাজী সাহেবের দেয়া সেই 100 টাকা। গেঁজের মধ্যে কাঁচা টাকা নিয়ে কোমরে বেঁধে পীতাম্বরের পরামর্শে তাকে আমি খুব সাবধানে রেখে দিয়েছি। তখনকার আমলে রাস্তাঘাটে চোর ডাকাতের বিশেষ ভয় ছিল। মা পীতাম্বরকে তুলসী গাছ ছুঁইয়ে দিব্যি করিয়ে নিল যে সে যেন আমাকে একা রেখে পথের মধ্যে কোনো দরকারে কোথাও না যায়। মা জানতেন না এই যাত্রার কি পরিণাম হতে চলেছে, আর কেই বা জানত। আজও ভেবে আশ্চর্য হয়ে যাই, এমন একটা ঘটনা একদিন কি করে ঘটেছিল। চাঁদুরের গঙ্গা তীর আমাদের গ্রাম থেকে 7 ক্রোশ। বেলা 2টোর সময় খেয়ায় গঙ্গা পার হলাম। পীতাম্বর বললে, বাবা ঠাকুর, এখান থেকে ক্রোশ 4 দূরে একখানা গ্রাম আছে, সেখানে আমাদের স্বজাতির বাস আছে অনেক। সন্ধ্যা পর্যন্ত হাঁটতে পারবেন? তখন আমার জোয়ান বয়স। বললাম, হ্যাঁ, খুব পারবো। পীতাম্বর বললে, তবে চলুন বাবা ঠাকুর। সন্ধ্যার অন্তত ঘণ্টাখানেক পরে আমরা সে গ্রামে পৌঁছে গেলাম। 60 বছর আগের সেসব কথা আজও বেশ মনে আছে আমার। আমাকে দাঁড় করিয়ে রেখে পীতাম্বর বাসার সন্ধানে কোথায় যেন গেল। আমি একটা নিম গাছের তলায় দাঁড়িয়ে আছি অন্ধকারে। পীতাম্বর আর ফেরে না। আধ ঘন্টা পরে দেখি পীতাম্বর এসে ডাকছে, আছেন নাকি বাবা ঠাকুর, চলুন। তারপর একটা খড়ের ঘরে নিয়ে গিয়ে আমাকে তুলল পীতাম্বর। মনে হলো সেটা কোনো গৃহস্থের বাইরের চণ্ডীমণ্ডপ হবে। এক পাশে কতগুলো বিচালি, অন্যদিকে ধানের বস্তা। একটা মাদুর পর্যন্ত পাতা নেই মাটিতে। তার উপর অস্পষ্ট অন্ধকার, আলো নেই। বাড়ির লোকেরা এত অভদ্র যে একবার খোঁজ পর্যন্ত নিতে এলো না আমাদের। পীতাম্বরকে বললাম, দেশলাই জালি, এমন বাড়িতে নিয়ে এসেছো তুমি? বাবু, এ রার দেশ, বড় খারাপ জায়গা, বলল পীতাম্বর। বিদেশি মানুষকে এরা জায়গা দেয় না। এরা বোধহয় জানেও না যে আমরা বাইরের ঘরে আছি। কোনো রকমে রাত কাটিয়ে ভোর হবার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়া গেল দুজনে। শাকমুড়ি বলে একটা ছোট বাজারে চিড়ে দই কিনে আমরা ফলাহার করলাম। আগের রাত্রে অনাহারে আছি। আধসের করে চিড়ে আর আধসের দই, পোয়াটা গুড় ও 1 ছড়া কলা এক একজনের চোখে নিমেষে উড়ে গেল। পীতাম্বরের মহৎ দোষ ছিল, তামাক খেতে বসলে সে আর উঠত না। মুদির দোকানে আহার আনতে তামাক খেতে বসলো তো বসেই রইল। এদিকে বেলা পড়ে আসতে থাকলো। আমি ব্যস্ত হয়ে উঠলাম। মুদির দোকানে পয়সা মিটিয়ে আমরা আবার পথ হাঁটি। বেলা যখন বেশ গড়িয়ে এসেছে তখন ওপর দিক থেকে খুব মেঘ করে এলো। পীতাম্বর বলল, বাবা ঠাকুর, আগে সিজে ডুমুরদহ বলে একটা গ্রাম আসবে, অনেক বামুনের বাস, কিন্তু জায়গাটাতে যাব কি না তাই ভাবছি। আমি বললাম, কেন? পীতাম্বর বলল, বিখ্যাত ডাকাতের জায়গা, বামুনরাই ডাকাত। গঙ্গা দিয়ে একসময় বিদেশি মাল বোঝাই নৌকো যাওয়ার উপায় ছিল না, আজকাল তেমনটা নেই। তবুও বাবা ঠাকুর বিশ্বাস নেই, সঙ্গে অতগুলো টাকা।
গ্রামের মধ্যে ঢোকা ভালো বাইরের মাঠে থাকার চেয়ে। মাঠের মধ্যে কোথাও ডাকাতি করে নিয়ে যেতে পারে তো। চলো, কোনো ব্রাহ্মণ বাড়িতেই না হয় আশ্রয় নিই। কিন্তু বাবা ঠাকুর কোনো রকমে যেন জানতে দেবেন না যে আমাদের কাছে টাকা আছে। সিজে ডুমুরদ জায়গা ভালো না। সন্ধ্যার আগে আশ্রয় প্রার্থী হয়ে 2-3খানা ব্রাহ্মণ বাড়ি গেলাম, কিন্তু কেউ জায়গা দিল না। আমরা বাইরের রোয়াকে শুয়ে থাকতে চাইলাম, রাত্রে কিছু খাবো না বললাম, কিন্তু তাতেও কেউ কর্ণপাত করল না। অবশেষে একটা দেউড়িওয়ালা উঁচু পাঁচিল তোলা পুরনো আমলের কোঠাবাড়ির সামনে এসে দাঁড়িয়ে ভাবছি এখন কি করা যায়। এক সময় এক বৃদ্ধ হঠাৎ সেই দরজা খুলে বাইরে এলেন। আমাকে বললেন, কে? আমি বললাম, আজ্ঞে, আমাদের বাড়ি এখানে নয়। বুড়ো বলল, এখানে কি মনে করে? আমি বললাম, বিদেশি লোক, রাত্রে একটু থাকার জায়গা খুঁজছি। বৃদ্ধ বললেন, তোমরা? আমি বললাম, আজ্ঞে, ব্রাহ্মণ। বৃদ্ধ বললেন, কি ব্রাহ্মণ? উপাধি কি? আমি বললাম, রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ, উপাধি রায়। বৃদ্ধ একবার আমার আপাতমস্তক তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখে বললেন, এসো বাপু, সঙ্গে কেউ আছে? তাকেও ডাকো। এভাবে আশ্রয় পেয়ে প্রথমটা খুব খুশি হয়ে উঠেছিলাম বটে, কিন্তু পরে সদর দেউড়ি পার হয়ে বাড়ির মধ্যে ঢুকে সেই পুরনো আমলের বাড়ির চেহারা দেখে কেমন যেন ভয় ভয় হলো। নির্জন বাড়িটায় কেউ যেন কোথাও নেই। এখানে যদি এরা টাকার জন্যে আমাদের খুন করে পুঁতেও রাখে, তবে লাশ শনাক্ত করার জন্য মানুষ খুঁজে পাওয়া যাবে না। ভেতরে গিয়ে 2 মহল পার হয়ে 3য় মহলে ঢুকে নারী কণ্ঠস্বর শুনে একটু ভরসা হলো। মেয়েদের সামনে খুনটা অন্তত করতে যাবে না, এইটুকুই ভরসা। চটা ওঠা একটা খুব বড় রোয়াকের একপাশে বর্ষার জলে আগাছা গজিয়ে রীতিমতো বন হয়ে গেছে। আমার মনে ভয় হলো, ওখানে নিশ্চয়ই সাপ লুকিয়ে আছে। সেই রোয়াকে আমাদের বসার জায়গা দেখিয়ে দিয়ে বৃদ্ধ রান্নাঘরের মধ্যে ঢুকলো। পীতাম্বর চাপা গলায় বলল, বাবা ঠাকুর, এ কিরকম জায়গা, চলো সরে পড়ি। আমি বললাম, ভরসা রাখো, মেয়েরা আছে। বললাম, বনেদি গেরস্ত, অবস্থা খারাপ হয়ে পড়েছে, কোনো ভয় নেই। একটু পরে বৃদ্ধ ফিরে এসে বললেন, তোমার সঙ্গের লোকটি কি জাত? গোয়ালা? বেশ, ওকে ওই পেছনের পুকুর থেকে 1 ঘড়া জল আনতে হবে তোমাদের হাত পা ধোবার জন্যে। আমার বাড়িতে লোকের অভাব। আমি বললাম, যাও পীতাম্বর, একটু জল এনে দাও। পীতাম্বর দেখি আমাকে চোখ টিপছে। আমি ধমক দিয়ে বললাম, যাও না, বসে আছো কেন? অগত্যা সে চলে গেল। আমি একা পড়ে গেলাম অত বড় বাড়ির মধ্যে। পীতাম্বরের সন্দেহের অর্থ বুঝিনি, এমন নির্বোধ আমি নই। খুব সতর্ক হয়েই রইলাম। নিজের 10 হাতের মধ্যে কোনো অপরিচিত লোককে আসতে দিচ্ছি না। কাউকে বিশ্বাস নেই এখানে। প্রসিদ্ধ ডাকাতের জায়গা সিজে ডুমুরদ। বৃদ্ধ দেখি আবার আসছে। আমি উঠে দাঁড়ালাম। ওর হাতে লুকোনো সরকি নেই তো, উঠে দাঁড়ালে তবুও ছুট দিতে পারবো। বৃদ্ধ বলল, দাঁড়িয়ে কেন? বসো বসো। তোমাদের বাড়ি কোথায় বললে? আমি বললাম, আজ্ঞে, সনাথপুর, নদে জেলা। বাপের নাম কি? বৃদ্ধ জিজ্ঞেস করল। আমি বললাম, ভূষণচন্দ্র রায়। কি করো? বয়স কত? ছেলে মানুষ বলেই তো মনে হচ্ছে। বৃদ্ধ একটা আশ্চর্য প্রশ্নও করল হঠাৎ। বললে, গায়ত্রী মন্ত্র বলো তো। ব্যাপারটা কি? বৃদ্ধ পাগল টাগল নয় তো? রাত্রিরটা কাটলে বাঁচি, কি করি? আবৃত্তি করে গেলাম গায়ত্রী মন্ত্র। একটু পরে জল নিয়ে পীতাম্বর ফিরে এলো। আমরা হাত পা ধুয়ে বিশ্রাম করলাম। রাত্রের আহারাদিও শেষ করলাম। আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে টানা বারান্দার একপাশে একটা ঘরে বৃদ্ধ আমাকে শোয়ার জায়গা দেখিয়ে দিল। বিছানায় সবে শুয়েছি, এমন সময় এক স্ত্রীলোক আমার ঘরে ঢুকল। স্ত্রীলোকটির রং বেশ ফর্সা, বয়স 40-এর কম নয়। হাতে মোটা সোনার বালা, পরনে রাঙাপাড় শাড়ি। আমার মায়ের বয়সী। দেখে আমি একটু সংকুচিত হয়ে পড়লাম। তিনি বললেন, না না, থাক, তুমি শোও, বড্ড কষ্ট করে এসেছো, কিছু খাওয়া তো হলো না, কি বা আর আছে ঘরে। এমন সময় আবার বৃদ্ধটি ঘরে ঢুকে এমন একটি কথা বললেন, যাতে আমি আবার ভাবলাম বৃদ্ধটি নিশ্চয়ই মাথা খারাপ। তিনি স্ত্রীলোকটির দিকে চেয়ে বললেন, কেমন, পছন্দ হয়?
স্ত্রীলোকটি বললেন, সে কথা এখন কেন, বাছা ঘুমুক, চলো আমরা যাই এখন। ওরা চলে গেলে আমি ভাবলাম পীতাম্বরকে ডাক দেব নাকি। কি ব্যাপার এদের, নরবলি টলি দেবে না তো আমায়? পছন্দ কিসের হবে? রাত্রি বোধহয় কাটল না। সকালে পীতাম্বরকে ডাক দিয়ে বললাম, চলো সকালেই বেরোনো যাক। তা যেমন আপনি বলেন বাবা ঠাকুর, বলল পীতাম্বর। এখন একটা কথা বলবো? আমি বললাম, কি বলো। কাল আমি শোবার পর সেই বুড়ো আমার কাছে গিয়ে অনেক খোঁজ খবর নিল। আপনার বাড়ি কোথায়, কে আছে, অবস্থা কেমন, কিসে চলে, সে অনেক কথা। এ জায়গা ভালো নয়, এখনই এখান থেকে যাওয়া ভালো। বৃদ্ধ কিন্তু পীড়াপিড়ি করতে লাগলেন, কাল রাত্রে আমাদের খাওয়া দাওয়া ভালো হয়নি, আজ এখানে থাকতেই হবে। আমার সঙ্গে তার নাকি একটা কথাও আছে। আমি বললাম, কি কথা? আহারাদি করে যাও, ও বেলা হবে না হয় সে কথা, বলল বৃদ্ধ। বৃদ্ধকে যেন বড় ব্যস্ত বলে মনে হলো। বৃদ্ধ পিছন ফিরতেই পীতাম্বর আমার কাছে এসে চুপি চুপি বলল, বাবা ঠাকুর, বড় বিপদ। আমি বললাম, কি রে? এরা ডাকাত, সদর দেউড়ি বন্ধ করে দিয়েছে, টাকার সন্ধান পেয়ে গিয়েছে, বাইরে যেতে দেবে না। আমি বলি, সত্যি? পীতাম্বর বলে, দেখে আসুন নিজের চোখে, সদর দেউড়িতে তালা লাগানো। কথাটা কিন্তু আমার মনে লাগলো না। রাত্রিতে অন্ধকারে এরা যে কাজ অনায়াসে করতে পারত, তার জন্যে দিনমান দেউড়ি বন্ধ করে গোলমাল বাঁধাবার চেষ্টা করবে কেন? পীতাম্বর হাজার হোক গোয়ালার ছেলে, 80 বৎসরে সাবালক হয় না গোয়ালার পো। রাত্রের সেই স্ত্রীলোকটি একটু পরে এসে বলল, বাবা, কুয়োয় জল তুলে দিচ্ছি, বেশ করে নিয়ে নাও, এবেলা একটু কিছু খেয়ে তারপর যেও। আশ্চর্য হয়ে বললাম, খাবো না কেন মা? এ নিশ্চয়ই নরবলি না হয়ে যায় না। স্ত্রীলোকটি বলল, মা বলে ডেকেছ তো, তাহলেই হয়ে গেল, কর্তার কাছে সব শুনো। বলতে বলতে বৃদ্ধ এসে হাজির। বললেন, সোজা কথা বলি শোনো, আমার একটা নাতনি আছে, সেটিকে তোমায় বিয়ে করতে হবে। সুন্দরী মেয়ে, তোমাকে এক্ষুনি দেখানো হচ্ছে। কোনো অনিষ্ট হবে না তোমার। মেয়ে আমার কানা খোড়া কোনোটাই নয়, দেখলেই বুঝতে পারবে, তোমার সঙ্গে চমৎকার মানাবে, সেই বলেই এই সম্বন্ধ আমি স্থির করেছি। আমার সামনে বজ্রপাত হলেও বোধহয় অত আশ্চর্য আমি হতাম না। বিয়ে করতে হবে? সে কেমন কথা? বললাম, সে কি, তা কেমন করে হয়? বৃদ্ধ বলল, কেন হবে না? তোমরা আমাদেরই পাল্টি ঘর, মেয়ে ভালো, তোমার অমতের কারণ কি? গহনাপত্র সবই তো আমি দেব। আগে 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 তা হয় না, আমি বললাম। বৃদ্ধের চোখ মুখের ভাব বদলে গেল। হঠাৎ অত্যন্ত কর্কশ ও রুক্ষস্বরে বলে উঠল, তা হয় না, তা হতে হবে। আমি কে জানো? আমার নাম ঈশ্বর রায়। আমার নামে সিজে ডুমুরদ থেকে মগরার খাল পর্যন্ত লোকে থরহরি কাঁপত একদিন। বিয়ে না করে এখান থেকে যাবার জো নেই তোমার। দেউড়িতে চাবি দেওয়া, ঘাড়ে করে বিয়ে দেয়াবো আমি, যদি সোজা আঙুলে ঘি না ওঠে। গোঁপ দাঁড়িয়ে ওঠেনি? ছোকরা তুমি কার সঙ্গে কি বলছো, তোমার খেয়াল নেই। আমি কাঠের পুতুলের মতো রইলাম। বৃদ্ধ সেই স্ত্রীলোকটির দিকে চেয়ে বলল, যাও, জগদ্ধাত্রীকে নিয়ে এসো। স্ত্রীলোকটি ঘরের মধ্যে ঢুকলেন এবং একটু পরে যখন মেয়েকে নিয়ে এলেন হাত ধরে, তখন সাক্ষাৎ জগদ্ধাত্রী প্রতিমার মতোই তার রূপ ফুটে উঠল আমার মূঢ় চোখের সামনে। যেমনি গড়ন, তেমনি লম্বা, তেমনি রং, নামেও জগদ্ধাত্রী, রূপেও জগদ্ধাত্রী, ব্যবহারেও তাই। এরপরের গল্প খুবই সংক্ষিপ্ত। এই মেয়েই তোমাদের ঠাকুমা, জগদ্ধাত্রী দেবী। পুণ্যবতী, শীতের সিঁদুর নিয়ে চলে গিয়েছে আজ কত কাল। তোমাদের বাপ তখন 6 বছরের। আর সেই ডাকাতের সর্দার ঈশ্বর রায় ছিল আমার দাদা শ্বশুর। গল্পটি শেষ করে ঠাকুরদা একবার শ্রোতাদের মুখের দিকে চাইলেন, কিন্তু কারুর মুখ দেখে বোঝা গেল না যে তারা কেউ এটা বিশ্বাস করেছে। তখন তামাকের নলটায় একটা জোরে টান দিয়ে বললেন, আগেই তো বলেছি, এটা সত্যি বলে তোমরা কেউ বিশ্বাস করতে পারবে না, কিন্তু জেনো এটা সত্যি। বুড়ো বয়সে মিথ্যা কথা বলে নাতিদের ঠকিয়ে আমার কি লাভ বলো? বড় সুন্দর গল্পটি, তাই না? দাদা ঠাকুরের গল্প কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই অস্মিতা তো থাকে অপেক্ষায় আপনাদের
মতামতের, আপনাদের কমেন্টসের একটু জানিয়ে যাবেন, তাতে আমার খুব ভালো লাগবে। আর সবাই খুব খুব ভালো থাকুন। নমস্কার।